সূর্যের প্রখরতার কাছে অসহায় জীবন, প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে প্রাণ প্রকৃতি। এমন পরিস্থিতিতে স্কুল খোলা থাকায় অস্বস্তিতে ৩৭ জেলার শিক্ষার্থীরা। অসহ্য গরম সইতে না পেরে ক্লাস ছেড়ে স্বস্তির আশায় বারান্দায় তারা। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। খরা রোদে ঘরে বাইরে টিকে থাকাই যেন দায়। এ অবস্থায় ভ্যাপসা গরম আর লু হাওয়ায় ক্লাসরুম ছেড়ে প্রশান্তির খোঁজে বারান্দায় শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের নির্দেশে কড়া রোদ মাথায় নিয়েই বিদ্যালয়ে আসছে শিক্ষার্থীরা। ফ্যানের নিচে বসেও নেই স্বস্তি, চলন্ত ফ্যানের বাতাসেও আগুনের তেজ। এর মধ্যে আবার লোডশেডিং, সব মিলিয়ে টিকতে না পেরে ক্লাসরুম ছেড়ে বারান্দায় শিক্ষার্থীরা। গরমের তীব্রতা না কমা পর্যন্ত ক্লাস বন্ধ রাখার অনুরোধ অনেকের। গরমে যে স্কুল খোলা, এখানে তো আমরা পড়তেই পারতেছি না, তো স্কুল খোলা রেখে লাভ। আলো বাতাসের ব্যবস্থা করতে, আরো ফ্যানের ব্যবস্থা করতে হলে হয়তো বা আমাদের ক্লাস করতে আরো সুবিধা হতো। আমরা মনে করি সকল স্কুলই বন্ধ দেওয়া উচিত, কারণ আমাদের বর্তমানে যে তাপমাত্রার ফলে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। তীব্র গরমে ক্লাস শিডিউল এবং ড্রেস কোডে শিথিলতা আনা হলেও অসুস্থ হয়ে পড়ছে অনেক শিক্ষার্থী। স্কুল কর্তৃপক্ষ বলছে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে অনলাইন ক্লাস চালু করবেন তারা। মন্ত্রণালয়ের নির্দেশনায় গরমের মধ্যেই স্কুল খোলা রাখতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। গরমে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় আতঙ্কিত শিক্ষকরাও। অনলাইনে ক্লাস করানোর বিষয়ে এই ধরনের আমাদের এখনো মাধ্যমিক অধিদপ্তর থেকে কোনো পরিবর্তন জারি হয় নাই। আমরা এদিকে এখনো কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। সকাল 10টা থেকে বিকাল 4টা আমরা একটু সময়টা কমিয়ে নিয়ে আসছি। আমরা হয়তো বা 1টা-1.5টার দিকে ছুটি দিয়ে দিই আর কি। সারা দেশে চলা তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর রোববার থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। বরিশালেও শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পাঠদান। এ বিষয়ে আরও আমরা জানব। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাব তার কাছে। অসহনীয় গরম, টানা তীব্র তাপদাহে তৃতীয় দিনের আজকে স্কুল বা কলেজে ক্লাসের পাঠ্যদান চলছে। তার মধ্যেই যারা শিক্ষার্থীরা আসছেন তাদের অন্তহীন অভিযোগও আমরা পাচ্ছি, কেননা এই তীব্র গরমের মধ্যে তারা কার্যত কোনো ক্লাসে মন দিতে পারছে না। তার উপরে আধা ঘন্টা পরপরই বিদ্যুৎ থাকছে না। আমি এই মুহূর্তে আছি বরিশালের সদরগাঁ স্কুলে, সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছি। ঠিক এই মুহূর্তে বিদ্যুৎ নেই। দুপুর 2টা 5 বাজে এই মুহূর্তে, আধা ঘন্টা বাদেই এই স্কুলে বিদ্যুৎ আসা যাওয়া লুকোচুরি চলে বলে এখানকার শিক্ষার্থী অভিভাবকরা অভিযোগ করছেন। দেখুন শিক্ষার্থীরা কিভাবে ক্লাস করছে এই মুহূর্তে বিদ্যুৎ না থাকায়। তারা পাখা হাতে নিয়ে কিংবা কেউ কেউ বই হাতে নিয়ে তারা বাতাস করে নিজেদেরকে এই গরম থেকে রক্ষা পাবার চেষ্টা করছে। কেউ কেউ আবার প্লাস্টিকের যে ফ্যান রয়েছে বাড়ি থেকে, সেই প্লাস্টিকের আলাদা ফ্যান নিয়ে এসেছে, কেউ পাখা নিয়ে এসেছে। অনেক শিক্ষার্থীরাই অসুস্থ হয়ে পড়েছে। শুধু শিক্ষার্থী কেন বলবো, শিক্ষকরাও অসুস্থ হয়ে পড়েছে। আমি যখন এই স্কুলটিতে আসি, অর্থাৎ এখন থেকে দুপুর 1:30টার সময় আমি যখন এই স্কুলটিতে আসি, একজন শিক্ষক আমার সামনে থেকে অসুস্থ হয়ে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে আমি শহরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি সকাল থেকে, প্রত্যেকটি স্কুলের একই অবস্থা। এটি বরিশালের সবথেকে বড় স্কুল, একটি সুপ্রতিষ্ঠিত স্কুল। এই স্কুলের অবস্থা এমনটি। অন্যান্য যে স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলে কিন্তু আরও বেশি নাজুক অবস্থা। অনেক স্কুলে ফ্যানই নেই, সেখানে হয়তো বিদ্যুৎ আছে কিন্তু ফ্যান নেই। ফ্যান না থাকার ফলে সেখানে শিক্ষার্থী উপস্থিতিও কম। এই স্কুলে শিক্ষার্থী উপস্থিতি মোটামুটি বেশ থাকলেও অন্যান্য স্কুলে আসলে শিক্ষার্থী উপস্থিতিও কম। সব কিছু মিলে টানা তীব্র তাপদাহে গরমে অসহনীয় হয়ে পড়েছে এবং শিক্ষার্থীরা বলছে যে এই গরমের মধ্যে তাদের ক্লাস নিতে যেমন কষ্ট হচ্ছে, শিক্ষকরা বলছে পাঠদানে তাদের সমস্যা হচ্ছে। বিকল্প সমাধান আসলে খোঁজা উচিত বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক উভয়ের পক্ষ থেকে কিন্তু আহ্বান জানানো হচ্ছে। আমার কাছে বরিশাল সদরগাঁ স্কুল থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। অপূর্ব অপু, বরিশাল থেকে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আইনি লড়াই থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আপিল না করার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীও মৌখিকভাবে বিষয়টি অবহিত করেছেন। এর আগে চলমান তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল ও মাদ্রাসা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বুধবার 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি। শুধুমাত্র বৃহস্পতিবার একদিন বন্ধের বিরুদ্ধে আপিল করবে না মন্ত্রণালয়। স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার থেকে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি শুরু হবে, যার প্রভাবে
কমতে থাকবে তাপমাত্রা। শনিবার নাগাদ সারা দেশে বৃষ্টিপাতে তাপমাত্রা নেমে আসতে পারে 30-এর নিচে। 2 তারিখের পর থেকে সিলেট অঞ্চল থেকে চট্টগ্রাম অঞ্চলে কিছু বৃষ্টি শুরু হবে এবং সেটির প্রভাব কিন্তু আস্তে আস্তে ঢাকা সহ সারা দেশে 3 তারিখ 4 তারিখ বা 5 তারিখে গিয়ে পড়বে। তো এই স্বস্তির খবরটা রয়েছে, কিন্তু আমার সঙ্গে এইমাত্র সঙ্গে রয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল সাহেব। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই পুরো বিষয়টা যদি এই পূর্বাভাসটা যদি আমাদের একটু এই গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশনটা আপনারা দেখছিলেন একটু যদি বুঝিয়ে দিতেন। লাল কালারটা হলো আমাদের তাপমাত্রা ইন্ডিকেট করে, আর সবুজ যেগুলো দেখা যাচ্ছে সেগুলোকে আমরা বলি বৃষ্টিপাত। আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 10 দিনের পূর্বাভাসে 30 তারিখ এবং 31 তারিখ তাপমাত্রা মোটামুটি একই রকম থাকে। তবে 30 তারিখের পরে বিশেষ করে 2 তারিখের কাছাকাছি গিয়ে আমাদের তাপমাত্রা সামান্য কমে আসে। তবে ঢাকায় মূলত প্রভাবটা বেশি পড়তে পারে 4 এবং 5 তারিখ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণটাও বৃদ্ধি পায় এবং তাপমাত্রাটা অনেকটা অংশে কমে আসে। সুতরাং ঢাকা কিংবা খুলনা, আমাদের রাজশাহীর প্রভাবটা মোটামুটি 4 তারিখের কাছাকাছি গিয়ে পড়তে পারে। তখন হয়তো সারা দেশের তাপমাত্রা একযোগে কমে আসতে পারে। ম্যাক্সিমামের লাইনটা আস্তে আস্তে কমা শুরু করছে। কেন হয় বৃষ্টিপাত, নাহলে পার্শ্ববর্তী প্রভাব। এই বৃষ্টিপাতের পরিমাণ খুবই সামান্য। এটার তাপমাত্রা তেমন একটা কমার কথা না, কমবে ওই সিলেট এবং চট্টগ্রামের প্রভাবের কারণে। আবার দেখেন ঢাকা গিয়ে যখন বৃষ্টিটা দেখা 4-5 তারিখের দিকে, তখন তাপমাত্রা অনেকাংশ কমে আছে, ম্যাক্সিমামটা আমাদের কমার দিকে অনেকটা থাকে। যদি এই পূর্বাভাস সত্যি হয়, অর্থাৎ সেই পূর্বাভাসের সঙ্গে যদি বৃষ্টির যে তারতম্য সেটা যদি মেলে, তাহলে 2 তারিখের পর থেকে যে ক্রমান্বয়ে তাপমাত্রা কমে আসে সেটি একদম 28 ডিগ্রি পর্যন্ত নামার একটা সম্ভাবনা রয়েছে। যদিও আরেকটি দুঃসংবাদ আসছে সঙ্গে, যে পশ্চিমের মেঘের পরিমাণ কম থাকার কারণে ওই যে 10 তারিখের পরে যে তাপমাত্রা আবার যে একটা বাড়ার সংখ্যা সেটি কিন্তু আবার থেকে যাচ্ছে। তারপরও আপাতত যে আগামী মাসের শুরুর যে প্রথম সপ্তাহটা, সেখানে যে একটা স্বস্তির খবর বা স্বস্তির সুবাতাস সেটি কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে রয়েছে। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গরমের আরও খবর জানবো। রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী রাশিদ লিমন এবং রাজশাহীর সাহেব বাজারে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। প্রথমেই যাচ্ছি লিমনের কাছে। এই মুহূর্তে আমি রয়েছি কারওয়ান বাজার এলাকায়। কারওয়ান বাজারের ঠিক মোড়েই রয়েছি এবং আমরা কিন্তু সাধারণত এই সময়টাতে কারওয়ান বাজার এলাকায় যে পরিমাণ ভিড় বা যে পরিমাণ গাড়ির আনাগোনা দেখি সেটা তুলনামূলক কম, কিন্তু তারপরও আমরা যদি বলি যে এই মুহূর্তে যারা না পারতে রাস্তায় বেরোয়েছেন তাদের একদম বলতে গেলে নাভিশ্বাস। বিশেষ করে আসলে এই কথা যারা আসলে ঘরের ভিতরে রয়েছেন তারা আসলে বুঝবেন না, কিন্তু যারা বাইরে এই মুহূর্তে আছেন তারা আসলে হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে কি অবস্থা এবং গরমে কতখানি হাসপাস অবস্থা। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা বাইরে আসলে রিক্সা চালাচ্ছেন বা অন্যান্য এই গায়ে খেটে কাজ করছেন, এদের যেমন একটা কষ্ট। বিশেষ করে আমরা যারা ট্রাফিক নিয়ন্ত্রণে যারা কাজ করছেন, অর্থাৎ আমরা যারা দেখছি এই রাজধানীর যে ট্রাফিক ব্যবস্থাপনা, ট্রাফিক পুলিশ যারা রয়েছেন, তারা কিন্তু আসলে একদম চরম একটা হাসপাস অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিছুটা স্বস্তি মিলছে যারা ছাতা নিয়ে অন্তত বের হতে পেরেছেন, তাদের ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিললেও কিন্তু এই গরম থেকে কিন্তু নিস্তার নেয় বা মুক্তিও না। আমরা কিন্তু জানি যে এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর একটি বিষয় নিশ্চিত করেছে যে এবারের এই দফার যে তাপদাহ, অর্থাৎ সে এপ্রিলের শুরু থেকে এই পর্যন্ত যে তীব্র তাপদাহ কখনো কখনো ছিল এবং পুরো তাপ প্রবাহটাই অর্থাৎ 36-এর উপরে যদি ধরা হয়। আজকে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা বলছিল যে 1 এপ্রিল থেকে কিন্তু 36-এর নিচে, 36 ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু দিনের তাপমাত্রা কখনোই নামেনি। অর্থাৎ তাপদাহ যেটা চলছে, তাপ প্রবাহ বা দাবদাহ আমরা যেটাই বলি না কেন, সেটি কিন্তু একদম টানা চলছে এবং এটি টানা যে দীর্ঘস্থায়ী হচ্ছে, এতে কিন্তু আবহাওয়া স্বাস্থ্য অধিদপ্তর যেটা নিশ্চিত করছে 10 জন হিট স্ট্রোকে কিন্তু এ পর্যন্ত মারা গিয়েছেন। যদিও আমরা কিন্তু এটি অফিসিয়াল স্বাস্থ্য অধিদপ্তর, এর বাইরেও কিন্তু আরও 2-1 জনের খবর আমাদের কাছে রয়েছে যে বিভিন্ন জায়গায়, ঢাকা সহ বিভিন্ন জায়গায় যে আরও সেই হিসেবটা হয়তো বা পুরোপুরি মিললে হয়তো আরও কয়েকজন বাড়বে। তবে যে বিষয়টি আমরা দেখেছি আবহাওয়া অধিদপ্তর থেকে যে স্বস্তির কথা বলছে, অর্থাৎ সেই স্বস্তির খবরটা পেতে আরও 2 দিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ আজকে পুরো দিন। কারণ এই মুহূর্তে যখন 2টা বাজে, আমরা জানি 12টার পর থেকে 12টা থেকে 4টা বা 5টা পর্যন্ত কিন্তু এই তাপদাহ বা তাপমাত্রার যে চরম মাত্রা সেটা কিন্তু একদম সর্বোচ্চ পর্যায়ে থাকে। তো আজকে দিনটা তো রয়েছে এবং আগামীকালকেও কিন্তু
একই অবস্থা বিরাজ করবে, এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। 2 তারিখ থেকে সিলেট চট্টগ্রাম থেকে শুরু করে আস্তে আস্তে ক্রমান্বয়ে বরিশাল ঢাকা থেকে শুরু করে উত্তরবঙ্গে পরে অর্থাৎ 3-4 তারিখ নাগাদ হয়তো বা সারা দেশে একটা স্বস্তির বার্তা নিয়ে আসবে বৃষ্টি, এবং এখন অপেক্ষাটা আসলে সেজন্যই। এই ছিল আমার কাছ থেকে ঢাকা থেকে। রাজশাহীতে রয়েছে সহকর্মী সাইফুজ্জামান রকি, সেখানকার অবস্থা জানবো তার কাছ থেকে। রকি, খরতাপে পুড়ছে পদ্মাপাড়ের নগরী রাজশাহী, তপ্ত কড়াইয়ের মতো তেতে উঠছে পথঘাট। সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না, এমন একটি অবস্থা রাজশাহীতে কিন্তু বিরাজ করছে। আপনারা জানেন গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে রাজশাহীতে তীব্র তাপদাহ চলছে। এই তীব্র তাপদাহে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা ঘর থেকে বেরোলেই গলা যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, যে কারণে অনেকে কিন্তু এই যে রাজশাহীতে সাহেব বাজার সহ বিভিন্ন জায়গায় যে অস্থায়ী দোকানগুলো রয়েছে সেখানে শরবতের দোকানগুলোতে শরবত খাচ্ছেন, অনেকে ডাব খাচ্ছেন, অনেকে কুসুরের রস খাচ্ছেন। এইভাবেই কিন্তু তারা কোনো রকমে তারা দিন পার করছেন। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না এই তীব্র গরমে। তারা যেটি বলছেন যে অনেকে ছাতা নিয়ে বের হয়ে কিন্তু হাঁপিয়ে উঠছেন, সব মিলে হাঁসফাঁস করছেন নগরবাসী, এমন একটি অবস্থা কিন্তু বিরাজ করছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন এখনও আসলে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি কবে নাগাদ হবে সেটি কিন্তু তারা এখনও নির্দিষ্ট করে বলতে পারছেন না, যে কারণে এই দুর্ভোগ আরও কয়দিন এই রাজশাহীবাসীকে পোহাতে হবে সেটি কিন্তু এখনও অজানা। আপনাদের জানিয়ে রাখি যে রাজশাহীতে গতকাল ছিল এই মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা, সেটি ছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস। আজকে সেই তাপমাত্রা তাও যেন ছাড়িয়ে গেছে, অর্থাৎ আজকে এই মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আজকে রেকর্ড করা হয়েছে, সেটি 42.7 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁই করছে। রাজশাহীতে তাপমাত্রা যে পারদ এতটাই বেশি, সেখানে সাধারণ মানুষ খুবই কষ্টের মধ্যে দিয়ে পার করছেন। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের যে মানুষগুলো আছেন তারা কিন্তু ঘর থেকে জীবিকার তাগিদে বের হয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছেন। তারা যেটি বলছেন এভাবে আসলে আরও কতদিন চলবে সেটি আসলে তাদের অজানা। বৃষ্টি হলে হয়তো এই অবস্থার কিছুটা হলেও পরিত্রাণ পাবে বলে তারা আশা করছেন। তবে আবহাওয়া অফিস কবে নাগাদ বৃষ্টিপাত হবে এর কোনো এখনও নির্দিষ্ট করে বলতে পারছেন না। এই তীব্র গরমে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন, অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে তীব্র গরমের সর্বশেষ অবস্থা রাজশাহী থেকে। রাজশাহী থেকে সাইফুর রহমান রকি এবং রাজধানীর কারণ বাজার থেকে সহকর্মী রাশেদ লেমন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামালকে নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করায় প্রত্যাহার করা হয়েছে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের বহিষ্কারাদেশ। খোকন বলছেন বহিষ্কারাদেশ তার রাজনৈতিক ক্যারিয়ারে সুনাম ক্ষুণ্ণ করেছিল, সে কারণে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। অন্যদিকে ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন তার কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে দল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়ে বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দলের সিদ্ধান্ত অমান্য করে সভাপতির দায়িত্ব নেয় ফোরাম থেকে বহিষ্কার করা হয় ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে। এ সিদ্ধান্ত মানতে পারেননি খোকন। সংবাদ সম্মেলন করে ফোরামের মহাসচিবের বিরুদ্ধে নানান অভিযোগ করেন তিনি। তাকেও দল থেকে বহিষ্কারের দাবি তোলেন। দুপক্ষের এমন অবস্থানে হস্তক্ষেপ করেন দলের শীর্ষ নেতারা। দলের সিনিয়র আইনজীবীদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়। গত 29 এপ্রিল ফোরামের মহাসচিব কায়সার কামালকে চিঠি দেয় মাহবুবউদ্দিন খোকন, যেখানে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। তার সম্পর্কে বিরূপ ধারণা পোষণ না করতে অনুরোধ করা হয় কায়সার কামালকে। এই চিঠির পরপরই মাহবুবউদ্দিন খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আরেকটি চিঠি ইস্যু করে আইনজীবী ফোরাম। খোকন বলছেন বহিষ্কার হওয়ায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। 41 বছর ইতিহাসের আমার রাজনীতি ইতিহাসের ক্রেডিবিলিটিতে আঘাত করেছিল বলেই আমি ওভার রিয়েক্ট করেছি। তো যারা মনক্ষুণ্ণ হয়েছে আমি সরি বলেছি, তাদেরকে বলছি সরি ফর দ্যাট। আমার পর্যায়ে আসলে এত রিয়েক্ট করা উচিত হয়নি। ফোরামের মহাসচিব বলছেন যুগ্ম মহাসচিব হওয়ায় খোকনের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব, দল এবং সারা দেশের মানুষ প্রত্যাশা করে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেবের কাছ থেকে উনি একটা দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বশীলভাবে সবাইকে গাইড করবেন।
আইনজীবী সমিতির এবারের নির্বাচনে ভরাডুবি হয় বিএনপির। সভাপতি সহ 4 পদে জয় পায় তারা। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকতে বলা হয় নির্বাচিতদের। এ সিদ্ধান্ত অমান্য করে গত 4 এপ্রিল আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নেন 7 বারের সম্পাদক মাহবুবউদ্দিন খোকন। 20 এপ্রিল ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয় খোকনকে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে 25 দালালকে আটক করা হয়েছে। অভিযান শেষে দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, চিকিৎসা নিতে আসা রোগীদের নানাভাবে হয়রানির কয়েক দফা অভিযোগ পায় তারা। এর ভিত্তিতেই সকালে অভিযান পরিচালনা করা হয়। আটক করা হয় 25 দালালকে। এ সময় চিকিৎসা সেবা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন হাসপাতালের পরিচালক। সকাল থেকে এখন পর্যন্ত আমাদের অভিযানে প্রায় 25 জন মতো হচ্ছে আমরা এই দালাল চক্রের সক্রিয় সদস্যকে আমরা আটক করতে সক্ষম হই, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য হচ্ছেন নারী সদস্য। এবং আমরা আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানতে পারি যে অধিকাংশ সদস্যরাই এখানে পুরানো স্টাফ হিসেবে ছিলেন। তাদের বিভিন্ন অনিয়ম বা অনৈতিকতার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এখান থেকে। দুই পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সহ উত্তর চট্টগ্রামের 25টি সড়কে আবারও ধর্মঘটে নাকাল জনজীবন। চালকদের মামলা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের এই ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মাথার উপর 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তীব্র গরমে 2 শিশু সম্রাট চাকমা ও পুণ্যার্থী চাকমার নাভিশ্বাস অবস্থা। পরিবহন সংকটে পার্বত্য জেলা রাঙ্গামাটি যেতে না পেরে তারা আটকে পড়েছেন পথে। অসুস্থ 2 শিশুকে নিয়ে উৎকণ্ঠায় পরিবার। গাড়িরা বলতেছে যে এখন বন্ধ, আজকে বলে কি খরতল আছে, এই জন্য। হ্যাঁ, এই অসুস্থ এই জন্য বাড়িতে যাইতেছে। গাড়ি বলে আজকে চলবে না বলতেছে, কিভাবে যাব জানি না। স্টেশনে ঠায় দাঁড়িয়ে দূরপাল্লার বাস। ঘর থেকে বের হয়ে মালামাল নিয়ে রাস্তায় বিপাকে মানুষ। বাস না পেয়ে ট্রাকে যাওয়ার চেষ্টা কেউ কেউ। শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার সহ নানা দাবিতে দুই পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সহ চট্টগ্রামের 25টি সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিক ফেডারেশন, যার কারণে এমন জনভোগান্তি। কি সমস্যা হয়েছে জানি না, বাট কোনো কারণ ছাড়াই বাসটা বন্ধ করে দিচ্ছে, কিন্তু রাঙ্গামাটি থেকে বাস আসতেছে ঠিকই। সবসময় দেখি যে এখানে ভিতরে অলওয়েজ গাড়ি থাকে, কারণ আজকে আসে দেখতেছি এখানে তোর গাড়ি নেই। সাধারণ মানুষের তো কোনো দোষ নাই, সব বলি ফাটায় সাধারণ মানুষরা সব সময়। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় একমাত্র ভরসা সিএনজি অটোরিকশা। এই সুযোগে 2-3 গুণ বেশি ভাড়া হাতিয়ে নিচ্ছেন চালকরা। ভাড়া এখন 400 করে যেতে হচ্ছে, এমনিতে নর্মালি 180 করে যায়। 240 টাকা মনে হয় শান্তিতে, এখন বলতে 500 টাকা কি করে। গত 22 এপ্রিল চুয়েটে 2 শিক্ষার্থীর মৃত্যুতে সহপাঠীরা গাড়ি পোড়ানোর প্রতিবাদে গত রোববার মালিক শ্রমিক ঐক্য পরিষদ 4 দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় ধর্মঘটের ডাক দিলেও 12 ঘন্টা পর তা প্রত্যাহার করে নেওয়া হয়। তার 2 দিন পর মঙ্গলবার থেকে আবারও ধর্মঘটে পরিবহন শ্রমিক ফেডারেশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বপ্ন দুয়ার খুলছে চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ের। 16 কিলোমিটার ওড়াল সড়কে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে আগামী মে মাসেই। চালু হলে বন্দর কেন্দ্রিক যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের আশা সংশ্লিষ্টদের। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত, শফিকুল আলমের রিপোর্টে। সবুজ আর পাহাড়ের বুক ছিঁড়ে চট্টগ্রামের উপর বয়ে চলছে মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে। স্বপ্ন জাগাচ্ছে নগর ও বন্দর কেন্দ্রিক যানজট কমিয়ে যোগাযোগ খাতে বড় পরিবর্তনের। ইতিমধ্যে গত 14 নভেম্বর স্বপ্নের উড়াল সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন নগরবাসীর অপেক্ষা এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার। সিডিএ বলছে যান চলাচলের জন্য মে মাসেই খুলে দেওয়া হবে। 14টা র্যাম্প আছে আমাদের টোটাল। এই 14টা র্যাম্প আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা ওপেন করব, যেটা যখন শেষ হবে তখন আমরা চালু করে দিব, যাতে মানুষ দ্রুত এটার সুবিধাটা নিতে পারে। নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লালখান বাজার পর্যন্ত 16 কিলোমিটার এই উড়াল সড়কের টোলের হারের প্রস্তাবনা দিয়েছে সিডিএ, যেখানে প্রাইভেট কার 80, বাস 200 থেকে 280 আর ট্রাক গুনতে হবে 200 থেকে 450 টাকা পর্যন্ত। তবে চলবে না মোটরসাইকেল। এটা যে শুধুমাত্র এয়ারপোর্টকে কানেক্ট করবে তা না, এটা শহরের অনেকগুলো জায়গাকে
র্যাম্পের মাধ্যমে সংযুক্ত করবে। পুরোপুরি কাজ শেষ হলেও চলছে নিরাপত্তা, লাইট ও ক্যামেরার কাজ। ব্যবসায়ী নেতারা বলছেন, বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাড়বে চট্টগ্রাম নগরীর মধ্যে সংযোগ। 20 বিলিয়নের ইনভেস্টমেন্ট হচ্ছে, সেখানে যদি একজন ইনভেস্টার যেতে পারে, এটার জন্য আমার মনে হয় যে সুফল কিন্তু পুরো জাতি পাবে। বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নের পালকে যুক্ত হচ্ছে আরও একটি মেগা প্রকল্প। 16 কিলোমিটার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই লালখান বাজার আসতে সময় লাগবে মাত্র 20 মিনিট। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। তীব্র তাপদাহে স্কুল বন্ধের বিরোধিতা করায় এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন বিএনপির নেতারা। হিটস্ট্রোকে মৃত্যুর দায় সরকারকে নিতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের পক্ষে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে পানি বিতরণ শেষে জয়নুল আবেদিন বলেন, বিরোধী দল দমনে ব্যস্ত সরকার, গরমে জনগণের ভোগান্তিতে মনোযোগ নেই। এ নিয়ে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে 1 মে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করার ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিনা কারণে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে, তার ফল আজকে জনগণের উপর আজকে চাপিয়ে বসেছে আওয়ামী লীগের এই নির্যাতন অত্যাচারের কারণে। সারা দেশে আজকে যে তাপ প্রবাহ শুরু হয়েছে, আমি মনে করি আওয়ামী লীগ আজকে নিশ্চুপ বসে আছেন কেন? যে 10 জন তাপপ্রবাহের কারণে মৃত্যুবরণ করেছে, তাদের পরিবার আজকে শিক্ষামন্ত্রী স্কুল কেন খোলা রেখেছে তার বিরুদ্ধে মামলা করা উচিত। গাছ কেটে উষ্ণ শহর তৈরি করায় ধীরে ধীরে বিপজ্জনক হয়ে ওঠা তাপপ্রবাহ পরিণত হচ্ছে নীরব ঘাতকে, এমনটাই দাবি করেছেন পরিবেশবাদী সংগঠন বাপা। সবুজ বাদ দিয়ে কোনো উন্নয়ন পরিকল্পনা না নেয়ার জোর দাবি জানান সংগঠনটির সহসভাপতি। দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। গত এক সপ্তাহে হিট স্ট্রোকে সারা দেশে 10 জন মারা গেছেন, এর মধ্যে 8 জন পুরুষ, 2 জন নারী। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। জানায়, বর্তমান পরিস্থিতি হলো নাকের নিচে পানি থাকার মতো, কিছুদিন পরে দমন নেওয়া সম্ভব হবে না। গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিতে গিয়ে অসুবিধাগুলো সাদরে গ্রহণ করা হচ্ছে জানিয়ে সরকারকে নগর গড়ার পরিকল্পনায় পরিবর্তন আনার দাবিও করে সংগঠনটি। ধ্বংসকারী মানসিকতার উন্নয়ন হচ্ছে, এটা খুব দ্রুত তারা কপি করছে এবং এখানে সরকারকেই তার নগর দর্শনের প্যারাডাইম শিফট করতে হবে। অ্যাডহক অথবা মুখের প্রতিশ্রুতির প্রকল্প আর শুনতে চাই না। আমরা পরিকল্পিত নীতিমালা ভিত্তিক এবং জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়নমুখিতাকে একমাত্র সমাধান বলে চিহ্নিত করতে চাই। রাজনৈতিক দল এবং ব্যবসায়ীদের উদ্দেশ্য করে সংগঠনের নেতারা বলেন, নিজেদের স্বার্থ এবং মুনাফার পাশাপাশি সমস্ত উন্নয়ন নীতিমালায় সবুজকে ধারণ করতে হবে। এইবার 42 হয়েছে, এরপর আবার 43 হইতে থাকবে। একটা সময় দেখা যাবে যে আমাদের পুরো দেশটাই বছরের অধিকাংশ সময় হিট ওয়েভের মধ্যে যাচ্ছে। সবুজের সাথে ট্রান্সপিরেশন আছে, জলাশয়ের সাথে এভাপোরেশন আছে। এই দুটো মিলে এখন বলা হয় যেটা ইভাপো ট্রান্সপিরেশন, অর্থাৎ এই সম্মিলিত প্রচেষ্টাকে আমাদেরকে সকলে মিলে জোর দিতে হবে। প্রতিজ্ঞা করে পদ্মা সেতু করতে পারি, তাহলে ওরকম প্রতিজ্ঞা করলে পর আমার দেশকে, আমার প্রকৃতিকে যতটুকু পারি আমি সেটুকু রক্ষা করতে পারি। আশ্বাস না দিয়ে শিগগিরই দেশজুড়ে সবুজায়ন এবং জলাশয় রক্ষা ও বৃদ্ধির পদক্ষেপ নেওয়ার জোর দাবি বাপার। যদি থাকে ওটাকে যতটুকু। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে নদীতে ফিরছেন জেলেরা। এরই মধ্যে সরব হতে শুরু করেছে মাছ ঘাটগুলো। নদীতে বর্তমানে প্রচুর ইলিশ থাকায় জেলেরা উপকৃত হবে বলে আশা মৎস্য বিভাগের। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। কেউ জাল, কেউ বা নৌকা, আবার কেউ অন্য মাছ ধরার উপকরণ প্রস্তুত করছেন, কেননা দীর্ঘ অপেক্ষা শেষে মাছ ধরতে সবাই নামবেন নদীতে।
জাটকা সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর 1 মার্চ থেকে 30 এপ্রিল ইলিশের সব অভয় আশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। 2 মাসের সেই নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে আবারও নদীতে মাছ ধরবেন জেলেরা। ভোলার নদীর তীরবর্তী জেলেপল্লীগুলো এখন কর্মচঞ্চল। 2 মাসের ক্ষতি পুষিয়ে নিতে নতুন উদ্যমে নদীতে নামতে প্রস্তুতি নিচ্ছেন তারা। অবরোধ শেষে আমরা নদীতে নামবো, আল্লাহ যদি মাছ দেয় তো আমরা আবার ইনশাল্লাহ মাছ ধরবো। নদীতে মাছ গাছের অবস্থা তেমনটা সুবিধার হইলে তো ভালো, না হইলে তো আমরা শেষ। মৎস্য বিভাগ বলছে নদীতে এখন প্রচুর ইলিশ রয়েছে, এতে জেলেরা উপকৃত হবেন। ব্যাপক পরিমাণ আমাদের ইলিশ নদীতে রয়েছে এবং আমাদের জেলে ভাইয়েরাও এখন ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে। 30 এপ্রিল মধ্যরাত থেকে তারা মাছ ধরা শুরু করতে পারবে বৈধ জাল দিয়ে। ভোলায় 1,70,000 নিবন্ধিত জেলে রয়েছেন, কিন্তু নিষেধাজ্ঞাকালে 89,600 জন সরকারি খাদ্য সহায়তা পেলেও সুবিধার বাইরে ছিলেন 80,000 নিবন্ধিত জেলে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। এবার খেলার খবর। জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন বাদ দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন আবাহনীর 3 ক্রিকেটার তানজিম সাকিব, তানভীর আর আফিফ হোসেন ধ্রুব। শুধু এই 3 জনই নন, মোহামেডানের হয়ে খেলছেন মাহমুদুল্লাহ রিয়াদও। দেশের ক্রিকেটের জন্য এটাকে ভালো সংস্কৃতি না বললেও প্রধান নির্বাচকের কণ্ঠে হতাশার সুর। এদিকে আকাশী নীলদের বিপক্ষে ম্যাচ খেলছেন সাকিব আল হাসানও। তানজিম সাকিবের বলে আউট হয়েছেন 1 রানের জন্য 50 মিসের আক্ষেপ নিয়ে। ড্যান্সিং ডাউন দ্য উইকেট, লফটেড শট, কাট, আপার কাট, সুইপ, পুল, কভার ড্রাইভ। রান মোটে 49, তবুও যতক্ষণ ক্রিজে ছিলেন নাচিয়েছেন প্রতিপক্ষকে। মানুষটা যখন সাকিব, ক্লান্তি যেন ছোঁয় না তাকে। বিকেএসপির 3 থেকে 4 নম্বর মাঠ, এ যেন চমকের ছড়াছড়ি। জিম্বাবুয়ে সিরিজের আনুষ্ঠানিক অনুশীলন রেখেই প্রিমিয়ার লিগে তানজিম, তানভীর, আফিফ, মাহমুদুল্লাহ। তবে কি জাতীয় দলের আগেই ক্লাব ক্রিকেট? ন্যাশনাল কমিটমেন্টের জন্য 10 ক্রিকেটারকে ছেড়ে দেয়া, সঙ্গে খালেদ, জয়ের ইনজুরি। একাদশ সাজাতে যখন বিপাকে আবাহনী, তখন বিশেষ বিবেচনায় বিসিবির অনুমতি সাপেক্ষে চট্টগ্রাম থেকে উড়িয়ে আনা হলো আকাশী নীলদের 3 ক্রিকেটার। মোহামেডানও অনুমতি পেয়েছে রিয়াদকে খেলানোর, তবে শাহিনপুকুর পায়নি তানজিদ, রিশাদকে। তবুও এমন ঘটনা দেশের ক্রিকেটের জন্য নতুন, যার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক। এটা ভালো সংস্কৃতি না, তবে বাংলাদেশের ক্রিকেটের প্রচার প্রসার উত্তরণে ক্লাবগুলোর সম্পৃক্ততা আর অবদানের কথা চিন্তা করে বোর্ড জাতীয় দলের বহর থেকে প্রিমিয়ার লিগের 1 ম্যাচে ক্রিকেটার খেলানোর অনুমতি দিয়েছে। আমাদের কাছে প্রস্তাব এসেছিল, তবে চূড়ান্ত অনুমতি দিয়েছে বিসিবি। এমন একটা সংকট তৈরি হবে তা তো আগে থেকেই জানতো আবাহনী। প্রশ্ন উঠেছে কেন ক্রিকেটার দলে ফেরানোর আগে এ নিয়ে ছিল না কোনো পরিকল্পনা। তাই তো দাবি উঠেছে আবারও পুল প্রথা ফিরিয়ে আনার। এই সমালোচনা পাশ কাটিয়ে আবারও সাকিবের ব্যাটিংয়ে ফেরা যাক। যখন ক্রিজে নামলেন 15 রানে 3 উইকেট খুইয়ে রীতিমতো ঠুকছে তার দল শেখ জামাল। 22 গজে ফিরতেই তাকে জড়িয়ে ধরে স্বাগত জানিয়েছেন প্রতিপক্ষ দলের অধিনায়ক মোসাদ্দেক। হয়তো টিপস দিয়েছেন কিভাবে অবাধ্য গরমের সঙ্গে সখ্যতা করা যায়। সাকিব খেললেন 56 বল, স্ট্রাইক রেট 88, 5টা বাউন্ডারির 3টাই ছক্কা। নিজে সহ সাকিবকে ফেরাতে 6 বলারকে ব্যবহার করেছেন সৈকত। 81 মিনিটে ঘটল ধৈর্যচ্যুতি। সাকিবের হন্তারক আরেক সাকিব। তবুও 49 রানের তার এই ইনিংসটা স্রোতের বিপরীতে হয়ে থাকলো দারুণ একটা উদাহরণ। মাহবুব রিমন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কায়সার কামালের কাছে দুঃখ প্রকাশ করে ফোরামে ফিরলেন ব্যারিস্টার খোকন। তারেক রহমানের সম্মতিতে সিদ্ধান্ত বিএনপির আইনজীবীদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা। এবং গাড়ির জন্য সড়কে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। 2 দিন না যেতেই চট্টগ্রামে ফের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তি চরম। এই ছিল দুপুরের সময়ে। বিভাগের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।